হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো উইজডম। ইংরেজির বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার জন্য এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমাদের থাকছে ওয়ার নিয়ে, অর্থাৎ ওয়ার কী করে তৈরি করা যেতে পারে, অর্থাৎ ওয়ার নিয়ে বিশেষ ধরনের একটি ক্লাস এখানে থাকছে। তো তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওয়ার্ডটা কতটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এই বইটি থেকে আমরা বিশেষ যে ক্লাসটি করছি সেটা হচ্ছে আজকে ওয়ার্ডের উপরে, ঠিক আছে? তো ওয়ার্ড নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে, তোমরা পুরোটা দেখো। তো চলো ক্লাসটা ওয়ার্ড শুরু দেখতে করি। পাচ্ছ, এই ওয়ার্ড শব্দটা নিয়ে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব। ডিটেলস ডিপি ভট্টাচার্যের লেখা ট্রেজার ট্রুফ ফর ইংলিশ লার্নার্স বই থেকে এই যে ওয়ার্ড রয়েছে ইউনিট 3, এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো এখানে বলা হয়েছে, দেখো ওয়ার্ড মানে হচ্ছে শব্দ বা পদ। বলা হচ্ছে যে লিখিত বাংলায় শব্দ বা পদ বলতে অর্থবোধক অক্ষর সমষ্টিকে বোঝানো হয়। অর্থবোধক মানে হচ্ছে যার একটি নির্দিষ্ট অর্থ থাকবে, ঠিক আছে। অক্ষর সমষ্টি মানে হচ্ছে একাধিক অক্ষর থাকবে, একটা অক্ষর হতে পারে, এবং একটা অক্ষর হলে সমষ্টি বলা হয় না। একাধিক অক্ষর যখন পাশাপাশি বসে যায়, একাধিক অক্ষর মানে লেটার, অর্থাৎ এ বি সি ডি ইত্যাদি, এগুলো যখন পাশাপাশি বসে যায় তখন তাকে সমষ্টি বলা হয়, এবং সেইগুলোর কোনো অর্থ থাকতে হবে। তাই বলা হয়েছে অর্থবোধক অক্ষর সমষ্টিকে বোঝায়, তাকেই বলা হয় পদ বা শব্দ বাংলায়। বাংলা শব্দ বা পদের ইংরেজি হলো ওয়ার্ড, ঠিক আছে। তো বাংলাতে আমরা শব্দ বা পদ যাকে বলছি তাকেই বলা হচ্ছে ইংরেজিতে ওয়ার্ড বলা হয়। তো তাহলে সংজ্ঞা এখানে দিয়েছে, কি ডেফিনেশন কি দিয়েছে, তাহলে কতগুলি ইংরেজি অক্ষর পরপর সাজালে যদি কোনো অর্থ প্রকাশিত হয় তবে অক্ষরগুলি ওইভাবে বিন্যস্ত অর্থপূর্ণ সমষ্টিকে ওয়ার্ড বলা হয়। তাহলে অক্ষরগুলি যদি পরপর সাজানো হয় এবং তার যদি একটু অর্থ থাকে, তাকেই কিন্তু আমরা বলবো ওয়ার্ড। এক্সাম্পল দেখা যাক কি বলেছে। এক্সাম্পল দেখো, এখানে দিয়েছে 3টে শব্দ দেওয়া হয়েছে, ক্যাট, CAT। তো সি এ একটা লেটার, এ একটা লেটার, টি একটা লেটার। তো পরপর লেটারকে আমরা অর্থপূর্ণভাবে সাজানো হওয়ার ফলে এটা হচ্ছে ক্যাট, ঠিক আছে। দেখো এই 3টি ইংরেজি লেটার বা অক্ষরকে পাশাপাশি বসালে বিড়াল নামক প্রাণীকে বোঝায়। নেক্সট এক্সাম্পল বলেছে জিও, এই দুটি লেটারকে পাশাপাশি সাজালে যাওয়া বা গমন করা এই ক্রিয়া বা কাজটিকে বোঝায়। আবার এখানে দিয়েছে আরিডেরেট, অর্থাৎ এই 3টি লেটারকে পাশাপাশি বসালে লাল নামক একটি রঙকে বোঝায়। তারপর এখানে শব্দ দিয়েছে পিকচার, PICTURE, পিকচার। প্রত্যেকটা একটা করে লেটার রয়েছে। এখানে 7টি লেটার বা অক্ষরকে পাশাপাশি সাজিয়ে বাংলায় যাকে ছবি বা চিত্র বলা হয় তা বোঝানো হয়েছে। অতএব ওপরের 4টি উদাহরণেই আমরা 4টি ওয়ার্ড পেয়েছি, কারণ তাদের প্রত্যেকটিতেই এইভাবে সাজানো অক্ষরগুলো যত কোনো একটি প্রাণী, একটি ক্রিয়া বা কাজ, একটি রং, একটি জিনিসকে বুঝিয়েছে, ঠিক আছে। কিন্তু যখন ওই ওয়ার্ডগুলিকে সাজানোকে ভেঙে দিয়ে আমরা, অর্থাৎ এখানে বলতে চাওয়া হলো যে শুধুমাত্র অক্ষরগুলোকে পাশাপাশি বসালেই কিন্তু হবে না, যদি আমরা সেটার নির্দিষ্ট কোনো এমনভাবে সাজাবো যার কোনো অর্থ থাকতে হবে, ঠিক আছে, তবেই আমরা সেটাকে ওয়ার্ড বলতে পারবো। তো কীভাবে পারবো না সেটা এখানে দেখো বলা হয়েছে যে এই যে ক্যাটের জায়গায় CATর জায়গায় যদি আমরা এটাকে উল্টো পাল্টাভাবে লিখি, এভাবে লিখি TAC, কিংবা গোর জায়গায় যদি আমরা লিখি OG, রেডের জায়গায় যদি আমরা লিখি RDER, এবং পিকচারের জায়গায় যদি লিখি RECTUP, অর্থাৎ যেভাবে সেভাবে যদি আমরা লিখি, ইচ্ছা মতো যেরকম সেরকমভাবে যদি উল্টোপাল্টাভাবে লিখি, তখন কিন্তু এগুলো ওয়ার্ড বলা যাবে না। কারণ কি? কারণ সেগুলি কোনো অর্থ প্রকাশ করতে পারে না, ঠিক আছে। খাতার সাথে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে আমি কয়েকটা এক্সাম্পল আর তোমাদের লিখে দেখাচ্ছি। ধরো আমি লিখলাম ট্রি, TREE। তো ট্রি মানে আমরা সবাই জানি গাছ, তাই তো। কিন্তু এটাকে যদি আমরা উল্টোভাবে লিখি, এভাবে আর লিখলাম, তারপর টি লিখলাম, তারপর ধরো ডবলই লিখলাম, তাহলে এটা কিন্তু আর কোনো অর্থই দাঁড়ালো না, ঠিক আছে। আবার যদি ধরো আমরা লিখি ম্যান, MAN, ম্যান মানে হচ্ছে মানুষ, কিন্তু আমরা এটাকে যদি আমরা এভাবে লিখি যে NMA, তাহলে কিন্তু আর কোনো অর্থ এখানে দাঁড়াচ্ছে না। এটা কিন্তু হচ্ছে অর্থ, এটা কিন্তু হচ্ছে অর্থ, এগুলো কিন্তু কোনো অর্থ হচ্ছে না। যদি আমরা আবার বলি ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো মানে হচ্ছে আম, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা একটা অর্থ পেলাম, কারণ এর যে MANGO এগুলোকে পাশাপাশি অর্থপূর্ণভাবে সাজিয়েছি আমরা। কিন্তু এইটাকে যদি আমরা আবার উল্টোভাবে সাজাই, ধরো আমরা লিখলাম OGMN এসব লিখে দিই, তাহলে এটা কিন্তু কোনো অর্থ বোঝা যাচ্ছে না। শব্দগুলো কিন্তু পাশাপাশি বসিয়েছি, তার কারণ কিন্তু পাশাপাশি বসালেও এটার কিন্তু কোনো নির্দিষ্ট অর্থ আমরা পাচ্ছি না, সুতরাং এটাও কিন্তু কোনো ওয়ার্ড হবে না। তো ওয়ার্ড হবে এগুলো, দেখতে পাচ্ছ। এবার তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে পাশাপাশি বসালে শুধু হবে না, পাশাপাশি বসাতে এমনভাবে হবে যাতে তার কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায়, যার কারণে এগুলো হচ্ছে ওয়ার্ড
বিভিন্ন লেটারকে নিয়ে পাশাপাশি বিন্যস্তভাবে সাজিয়ে আমরা পেয়েছি ওয়ার্ড, কিন্তু এইখানে বিভিন্ন লেটারগুলোকে নিয়ে পাশাপাশি সাজিয়েও কিন্তু আমরা পাইনি ওয়ার্ড। কেন? এগুলোর কিন্তু কোনো অর্থ প্রকাশ পায়নি। আশা করি ফ্রেন্ডস তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এবার দেখো বইতে, তো দেখো একইভাবে পেপার, পেন, রোড, বুক এগুলো ওয়ার্ড বা দেখো এগুলো কিন্তু শব্দ, কিন্তু এদের অক্ষরগুলি এলোমেলো করে বসালে সেগুলির আর ওয়ার্ড বা শব্দ থাকবে না, কারণ তাদের দ্বারা কোনো কিছুকে বোঝাবে না, কোনো অর্থ প্রকাশ পাবে না, যেটা আমরা একটু আগে খাতাতে করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে শব্দ কীভাবে তৈরি হবে, কীভাবে পাশাপাশি বসিয়ে অর্থপূর্ণভাবে তৈরি করা যেতে পারে, সেটা হলো অক্ষর। ঠিক আছে, আচ্ছা এবার অক্ষরগুলো আবার বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, ওয়ার্ডগুলো আবার বিভিন্ন রকম হতে পারে। কী বিভিন্ন রকম হতে পারে দেখো, সেই জন্য কিন্তু এখানে বলা হয়েছে সিলেবেল, অর্থাৎ সিলেবেল এখানে কি, সিলেবেলকে আমরা বাংলা বলতে পারি দল। ঠিক আছে, তো দেখো কীভাবে কি বলা হয়েছে, উচ্চারণের দিক থেকে আবার ইংরেজি শব্দগুলিকে সিলেবেলে বিভক্ত করা যায়। ঠিক আছে, সিলেবেল মানে হচ্ছে, আমরা একটু পরে বুঝতে পারবে। দেখো সংজ্ঞাটা পড়ি, ঠোঁট ও জিভের গতি না বদলে একেবারে উচ্চারণ করা যায় এমন সব শব্দ বা ওয়ার্ড বা বড় বড় কোনো শব্দের একস্বর বিশিষ্ট অংশকে সিলেবেল বলা হয়। অর্থাৎ একস্বর বিশিষ্ট মানে হচ্ছে দুম করে একটা উচ্চারণ করে ফেললাম, যেমন ধরো ক্যাট, ডগ, রেড, বুক ইত্যাদি। অর্থাৎ এইরকম যে শব্দগুলো যেগুলো আমরা পাই সেগুলো কিন্তু দুম করে একবারই উচ্চারণ করে ফেলতে পারে যায়, ভেঙে ভেঙে কিন্তু উচ্চারণ করা দরকার হয় না। যদি বলি আই, মি, ইউ, এরকম টাইপের শব্দগুলো কিন্তু এক সিলেবেল, অর্থাৎ আমরা একেবারেই উচ্চারণ করে ফেলতে পারছি, অর্থাৎ এক দল। ঠিক আছে, দেখো কি বলছে, এই শব্দ বা ওয়ার্ডগুলো উচ্চারণ করার সময় এ, ও, ই প্রভৃতি ভাবেলের সাহায্যে একেবারে উচ্চারণ করা যায়। ঠিক আছে, যেমন ক্যাট, ডগ, বেড ইত্যাদি। কিন্তু যখন কলকাতা, এই দেখো কলকাতা শব্দটি, কলকাতা শব্দ উচ্চারণ করার সময় আমরা কিন্তু তিনটি উচ্চারণ অংশে বা সিলেবেলে ভেঙে ফেলি। যেমন কোল একটা, কে, কা, টা, অর্থাৎ এটি তিনটি সিলেবেল বিশিষ্ট। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে ক্যাট, ডগ এবং বুক এগুলো যেরকম দুম করে আমরা এককালীন উচ্চারণ করে ফেলতে পারছি, সেরকম কলকাতা কিন্তু আমরা এককালীন উচ্চারণ করতে ফেলতে পারছি না, একে তিনটা ভাবে ভাঙা হয়েছে, অর্থাৎ কলকাতা। ঠিক আছে, তো একেই বলা হয় যে কলকাতা, এগুলো একটা হচ্ছে সিলেবেল। ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু কলকাতা তিনটে আছে, তা তিনটে সিলেবেল, এখানে এক সিলেবেল রয়েছে, তাই এগুলোকে এক সিলেবেল বলা হচ্ছে। দেখো লক্ষ্য করো, প্রত্যেকটি সিলেবেলে অন্তত একটি করে ভাওয়েল আছে বা স্বরবর্ণ আছে। ঠিক আছে, স্বরবর্ণের সাহায্য ছাড়া কোনো সিলেবেল তৈরি হতে পারে না। আবার স্বরবর্ণ একাই সিলেবেল এবং শব্দ তৈরি করতে পারে। তো স্বরবর্ণ বা ভাওয়েল কাকে বলে আমরা আগের ভিডিওতে দেখেছি। তো এখানে বলা হচ্ছে তাহলে আমরা যাই শব্দ বা ওয়ার্ড তৈরি করি না কেন, তাতে কিন্তু অবশ্যই ভাওয়েলের সাহায্য লাগবে। ভাওয়েল ছাড়া কিন্তু আমরা কোনো শব্দ তৈরি করতে পারবো না। তুমি যেখানেই দেখো, এখানে ক্যাটে দেখো CAT, এই যে এ হচ্ছে ভাওয়েল, DOG ও হচ্ছে ভাওয়েল, BDE হচ্ছে ভাওয়েল, BOOK ও হচ্ছে ভাওয়েল। তো ভাওয়েল ছাড়া কিন্তু কখনোই কোনো শব্দ আমরা তৈরি করতে পারবো না। অনেক সময় আবার যেমন ধরো আইটার একটা ভাওয়েল, তো আই দিয়েও কিন্তু আমি বুঝিয়ে যাচ্ছি, সেটাও কিন্তু একটা শব্দ হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, যেমন আই এবং এ হচ্ছে একটি ভাওয়েল, অর্থাৎ একে দিয়ে কিন্তু আমরা একটি শব্দ তৈরি করতে পারছি, এবং এটা কিন্তু ওয়ান সিলেবেল। ঠিক আছে, তাহলে বলছে সিলেবেল হতে গেলে কোনো কনসোনেন্টের আগে বা পরে একটি বা তার বেশি ভাওয়েল থাকতেই হবে, যেমন অ্যাট, টু, গো ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে কনসোনেন্ট, তার আগে কিন্তু থাকতে হয়েছে। তখন টি আছে, তার আগে হচ্ছে ভাওয়েল, টি আছে কনসোনেন্টে, তারপরে ভাওয়েল। তো হয় আগে না হলে পরে, একটা ভাওয়েল না থাকলে কিন্তু কখনোই কোনো শব্দ বা ওয়ার্ড তৈরি করতে আমরা পারবো না। নেক্সট দেখো বলছে, কোনো ওয়ার্ড যদি একটিমাত্র সিলেবেল থাকে তাকে বলা হয়, একটিমাত্র সিলেবেল থাকে তাকে বলা হয় মনোসিলেবিক ওয়ার্ড, মনোসিলেবিক। ঠিক আছে, যেমন ধরো গ্রিক ভাষায় মনো মানে এক, তাহলে যেমন বিগ, ক্যাট, নিউ, কিং, কুইন, থিং, এগুলো সমস্ত আমরা দুম করে একটাই কিন্তু উচ্চারণ করে ফেলতে পারছি। তো একে বলা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। নেক্সট দেখো, কোনো ওয়ার্ড বা শব্দ যদি দুটি সিলেবেল থাকে তখন সেই শব্দকে বলা হয় ডাইসিলেবিক ওয়ার্ড। ডাইসিলেবিক ওয়ার্ড বা দুই সিলেবেল বৈশিষ্ট্য। যেমন ধরো টুডে, তাহলে টুডের এটা টু উচ্চারণ করছি, টি আর ডিএ, টুডে। তারপর ধরো ও ম্যান। ঠিক আছে, কাপ বোর্ড, কাপ একটা, বোর্ড একটা, তাহলে দুটো দেখতে পাচ্ছি এরকম দুটো সিলেবেল। একইভাবে ফুল ইস, টেবিল, অ্যাবভ। ঠিক আছে, এটা একটা সিলেবেল, এটা একটা সিলেবেল, তাই দুটো সিলেবেল যেহেতু আছে তাই বলা হচ্ছে ডাইসিলেবিক ওয়ার্ড। তারপরে দেখো, যদি কোনো ওয়ার্ড বা শব্দে তিনটি সিলেবেল থাকে তখন শব্দটিকে ট্রাইসিলেবিক ওয়ার্ড বলা হয়, ট্রাইসিলেবিক। ঠিক আছে, একইভাবে দেখো, যেমন টোটালি, আমরা যদি দেখি এটা টোটালি, দেখতে পাচ্ছ টোটালি, তিনটে সিলেবেল দেখতে পাচ্ছি, টো একটা, টা একটা, লি একটা। তারপর দেখো বিউটিফুল, তাহলে বিউটিফুল, এই বিউটি হচ্ছে একটা সিলেবেল, টি আর একটা, ফুল আর একটা, তাই তিনটে সিলেবেল দেখতে পাচ্ছি। একইভাবে রয়েছে অ্যালোপ্যাথ, ব্যাচেলর, আরাবিয়া, এরিয়া। ঠিক আছে, এবার দেখো, যে শব্দে তিনের বেশি
সিলেবেল থাকে সেগুলিকে পলিসিলেবিক ওয়ার্ড বা বহু সিলেবেল বিশিষ্ট শব্দ বলা হয়। যেমন গ্রিক শব্দের অর্থ হচ্ছে পলি অর্থাৎ অনেক বা বহু। যেমন হচ্ছে দেখো ফটোগ্রাফি, অর্থাৎ এটা হচ্ছে তিনের বেশি রয়েছে, তারপর ফটোগ্রাফি, তাই এগুলোকে অনেকগুলো যেহেতু সিলেবাল রয়েছে, ফো একটা, টু একটা, গ্রে একটা, পি একটা, তাহলে এগুলোকে বলা হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড। একইভাবে রয়েছে আর্টিলারি, একইভাবে রয়েছে স্যাটিসফ্যাকশন, ইকোনমি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্ট বা তোমাদের যে ফিডব্যাকটা আমার খুব জরুরি, কারণ তোমরা কতটা বুঝতে পারছো না পারছো আমার এই ক্লাসের মাধ্যম দিয়ে আমি জানতে পারলে খুব উপকৃত হব এবং তোমাদের আরও বেশি বেশি করে সাহায্য করতে পারবো। ঠিক আছে, তো আগামীকাল এর পরবর্তী পার্ট আসছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।